আসসালামু আলাইকুম সবাইকে। লাইভে আসলাম একটু কথা বলার জন্য। অনেকদিন পর আবার আমাকে আমার অনেক ভাই ব্রাদার, ঠান্ডা লাগছে তো সরি, আমাকে আমার অনেক ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল অনেকেই বলে যে অনেকদিন ধরে লাইভে আসি না, বলার মতো কোনো টপিক নাই কি না, কিংবা এরকম এটা সেটা। আজকে লাইভে আসছি খুব কুইকলি কিছু জিনিস বলার জন্য। আসলে গত 9 মাসের যেই টোটাল ব্যাপারগুলা, কিংবা গত 9 মাসের যে টোটাল ইনসিডেন্টগুলা চলতেছে, যেগুলা হচ্ছে, সেইগুলার পারপাসে কিছু জিনিস বলা। প্রথমে কিছু জিনিস বলি, প্রথমে একটা জিনিস, একটা টপিক বলি। জামাত ইসলামের একজন নেতা এটিএম আজহারুল্লাহ, উনি হচ্ছেন গত পরশুদিন আপনাদের খালাস পেয়েছে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের যে ব্যাপারটা। এখন সব থেকে বড় বিষয়, কোনো একটা কথা বলতে গেলেই আপনাদের কোনো না কোনো একটা সাইডে ট্যাগ লেগে যায় যে ও হচ্ছে জামাত করে, নাহলে ও বিএনপি করে, ও এনসিপি করে, ও তো হচ্ছে গিয়ে আওয়ামী লীগের দোসর, ও এটা সেটা। আওয়ামী লীগের দোসর বলার সাহস আমার মনে হয় না কেউ, যারা আমাকে চিনে কিংবা যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছে, এইসব বলার সুযোগ কিংবা সাহস নাই কারো, এটা বলতে পারবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আজকে একটা জিনিস রিভিল করি আপনাদেরকে। রাজনীতির মাঠে আমার যখন বয়স খুব কম, টিনেজার লাইফ থেকে আমি রাজনীতির মাঠ দেখতেছি। হয়তো বা এক্সপিরিয়েন্স বলেন কিংবা যে জিনিসগুলো বলেন, সেগুলা এক্সট্রিম লেভেলে কখনো ওইরকম ভাবে এক্সট্রিম এক্সপিরিয়েন্স হয় নাই, বাট ছোটোখাটো টুকটাক এক্সপিরিয়েন্স লাইফে করা হয়েছে। কিছু জিনিস যেমন ছাত্র শিবির থেকে শুরু করে এখন পর্যন্ত হচ্ছে আপনার যেটা এনসিপি, হয়তোবা দলীয়গতভাবে কিংবা কারোর সাথে ওইভাবে কখনো কানেক্টেড ছিলাম না, বাট প্রত্যেকটা দলেরই কিন্তু একটা লেভেল পর্যন্ত আমাদের সাথে কানেকশন আছে। যেহেতু একটা প্রফেশনের সাথে আমি আছি এবং আমার ফ্যামিলিগতভাবেই আমরা এই প্রফেশনের সাথে জড়িত, অনেক আগের থেকে অনেক কিছু কানেক্টিভিটি, অনেক মানুষকে দেখছি। ইভেন একটা মজার বিষয়, 5 আগস্টের আগেও এরকম অনেক বড় বড় নেতা বিএনপির এখন যারা হচ্ছেন আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের, মানে কি কি বলবো, তাদের কথাবার্তাগুলো আসলে কোনোভাবেই সামঞ্জস্য না ডিরেক্টলি। আচ্ছা, পরে আমি কথার একটা ইস্যু যখন আসবো তখন বলতেছি। তো তাদের সাথে যেটা টপিক ছিল মেনলি, সেটা হচ্ছে তাদের সাথে ছবি তোলা কিংবা এই যে ব্যাপারটা, আসলে সেই ব্যাপারটা যে একটা সার্টেন টাইমে গিয়ে কিংবা এখন এসে যে আমি নাম পুড়াইতে পারবো, কিংবা কখনো কখনো না কখনো ক্ষমতায় আসবে তখন নাম ফুটানো যাবে, সেই জিনিসগুলো মাথায় থাকলেও ওই আগ্রহটা কখনো আসে নাই। কেন আমি আপনাদের মতো ছেঁচড়া রাজনীতি করতে কখনোই চাইনি। ছেঁচড়া রাজনীতি বলতে কাদের ছেঁচড়া রাজনীতি শুধু হইতেছে আপনার আওয়ামী লীগ করছে এত বছর, তা তো না, তা তো হয়নি। সিম্পল একটা কোশ্চেন আমার, যে অনেক কিছু, অনেক বড় বড় বিএনপির নেতারা হচ্ছেন আপনার মার খেয়েছে গত 17 বছর 16 বছরে। এরকম বড় পর্যায়ের এমন অনেক নেতাই আছে যাদেরকে একটা ফুলের টোকাও গায়ে লাগেনি, কেন লাগেনি আমার প্রশ্ন সেখানে। আতাত আপনারা প্রথম থেকেই করছেন। ডিরেক্টলি বিএনপির কথা বলবো না আমি, যেহেতু হচ্ছে পারিবারিকভাবে এবং সব ইসের ভাবেই আমি অনেক কিছুর সাথে এখানে জড়িত। ইভেন আমার অনেক স্টেপ কিংবা আমার অনেক কিছুর জন্যই পরবর্তীতে অনেক পোস্ট ওয়াইজ যে ব্যাপারগুলো, সেই জিনিসগুলো আসতেই পারে। যাক, সেটাও কথা না। সেটা হচ্ছে এখন যে কথাটা বলার জন্য মেনলি আসলে লাইভে আসা, যে কিছু জিনিস আপনাদের বুঝতে হবে। বামপন্থী ডানপন্থী যে ব্যাপারটা, বামপন্থী আমি নিজেও একটা সময় বামপন্থী ছিলাম। 2012 সাল 13 সালের যে টাইমটা, গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে এর পরবর্তী যে ব্যাপারগুলো, সেই সবগুলো ব্যাপারেই কিন্তু আমরা দ্যাট টাইমে সেখানে সবভাবেই অনেক কিছুতে, মানে কি বলে ওটাকে, লাইক আমরা সাপোর্টও করছি। এবং যখন আসলে বুঝতে পারছি যে ব্যাপারটা একটা দলীয় প্রপাগান্ডা ছাড়া একটা সার্টেন টাইম পর আর কিছুই না, তো সেই পার্সপেক্টিভে আসলে কিছু বলার নেই। আমি আজকে আপনাদেরকে লাইভে, ওপেন লাইভে আমি বলতেছি, কাদের মোল্লা এবং কসাই মোল্লা দুইটা পার্সন ডিফারেন্ট, দুইটা পার্সন ছিল। আমি প্রুফ করে দেবো আপনাদের। আমার কাছে যদি ওই রকম প্রুফ করার অপশন থাকে, তাহলে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের কাছে ওই অপশনটা ছিল না কখনো। দুইটা শব্দ সবসময় বুঝবেন, মানবতা বিরোধী আর যুদ্ধ অপরাধী, দুইটা শব্দ কি সেম? এই জিনিসটা যদি আপনাদের, আমি এটা কোশ্চেন করছি আপনাদের কাছে, যে দুইটা শব্দ চয়ন কি সেম, মানবতা বিরোধী এবং হচ্ছে আপনার যুদ্ধ অপরাধী? আজকে কয়তো 2 দিন ধরে দেখতেছি কিছু জিনিস আরো রিভিল হতেছে প্রপার ওয়েতে। যারা গত 17 বছর এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের এই, মুক্তিযুদ্ধের সেই সেই কথাগুলো বলছে, তাদের দলের ভিতরে 8,000-এর বেশি হচ্ছে
যুদ্ধ অপরাধী, ডিরেক্টলি বললাম যুদ্ধ অপরাধী, রাজাকার। তাদের নিজস্ব দলের ভিতরে হচ্ছে 8,000-এর বেশি রাজাকার। বিএনপি এই সুযোগটা নাই। বিএনপি বলতে পারবে না যে চেতনায়, ওই চেতনায়, 71-এর চেতনায় রিসেন্টলি শুরু করছে, তারাও শুরু করছে। তাদের দলের ভিতরে হচ্ছে 1,000+ হচ্ছে আপনার যুদ্ধ অপরাধী, রাজাকার, বিএনপির সাথেও। আর আপনি যাদেরকে ফুল দলকে হইতেছে গিয়া বললেন যুদ্ধ অপরাধী, রাজাকার, তাদের পুরো দলের ভিতরে আপনার করা লিস্টে 37 জন না 40 জন, মানে আই ডোন্ট নো, 80 জন, 100 জন, ধরলাম আমি 500 জন, স্পেসিফিক আমি ধরলাম 500 জন। সবচেয়ে বেশি যেই দলের রেট কম, যেই দলের মানুষ যুদ্ধ অপরাধের সাথে জড়িত কম ছিল, রাজাকার বাহিনীর সাথে কম ছিল, তাদেরকে পুরো দলটারে আপনারা রাজাকার হিসেবে ট্যাগ দিলেন। আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে যে আপনাদের ভিতরে সব থেকে বড় বিষয় শাহবাগী, শাহবাগী যারা, এদের প্রথম থেকে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে আপনাদেরকে ইসলামোফোবিয়ার যে ব্যাপারটা, ইসলামোফোবিয়ার ব্যাপারটা কিন্তু আজকে নতুন না। ইসলামোফোবিয়ার ব্যাপারটা কিন্তু আজকে একবারেই নতুন না। ইসলামোফোবিয়ার ব্যাপারটা আজকের থেকে আরো মিনিমাম 200 বছর আগে, কলোনিজম যখন থেকে শুরু হয়, ব্রিটিশদের যেই টাইমটার ছিল, মানে ব্যাপার ছিল, সেই সময় থেকে ইসলামের প্রতি কিন্তু একটা ডিফারেন্ট কাইন্ড অফ পয়েন্ট অফ ভিউ তারা হচ্ছে সব সময় চাইছে। সেটা অর্থোডক্স খ্রিস্টিয়ান থেকে শুরু করে ক্যাথলিক ব্যাপটিস্টদেরকে আমি খ্রিস্টান মনে করি না, টু বি ভেরি অনেস্ট, সরি টু সে। আপনাদের আমার অনেকেই আছে ক্যাথলিক, ব্যাপটিস্ট, খ্রিস্টিয়ান, বাট আপনারা আপনাদের মানে কোর থেকে অনেকটা দূরে। আপনারা ইভেনচুয়ালি এটাও জানেন না, লাইক আপনাদের রিলিজিয়ানের ভিতরেই কিন্তু আসলে আমাদের যে প্রধান 4টা গ্রন্থ, সেই ব্যাপারগুলো কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে, সবকিছুই আছে, বাট আপনারা সেগুলা পরবর্তীতে নিজেদের মতো করছে। কিন্তু অর্থোডক্স খ্রিস্টিয়ান যারা, তাদের কিছু ব্যাপার আছে যে জিনিসগুলোর সাথে আসলে অনেক কিছু রিলেটেড থাকে, অনেক কিছুই আমাদের ইসলামের সাথেও অনেক ক্ষেত্রে রিলেটেড। যাক, সেটাও কথা না। এখন কিছু জিনিসের ব্যাপার আছে, কিছু জিনিস ওনারা অনেক বেশি বেশি করতেছে। সেটা হচ্ছে, আমি ডিরেক্টলি নাম নিয়েই বলি, সেটা হচ্ছে আপনারা একটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এরা যেরকম হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, এর পাশাপাশি নাগরিক পার্টি যেটা এনসিপি, ইয়েস এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি টাইপ, আই ডোন্ট নো ওদের প্রপার, ওদের এখনো অনেক সময় দরকার। টু বি ভেরি অনেস্ট, ওদের টোটাল যতটুকু দেখলাম আমি আসলে যেই বয়স থেকে আমি রাজনীতি করি, আমার যতটুকু মনে করেন যে রাজনীতির রর যে একটা ফোঁটা আছে, রর নিচে যে একটা ফোঁটা বসে, আমার এক্সপিরিয়েন্স হয়তো বা অতটুকু রাজনীতির মাঠে, ওদের অতটুকুও নেই। রাজনীতি এভাবে হয় না। রাজনীতি করতে আসবে তুমি তোমার নিজের ইমেজটাকে হচ্ছে একরকম রেখে, পরবর্তীতে রাজনীতির মাঠে এসে জিনিসটা অন্যরকম হবে। একটা ছেলের নাম দেখলাম, মুখ্য সমন্বয়ক বানিয়েছে এনসিপি, তাকে মাসুদ হান্নান না কি জানি। এরা হচ্ছে ধান্দাবাজ। আপনার কিছু মানুষ থাকে না, যে আপনার হচ্ছে গিয়া ওই ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, কোটি টাকার স্বপ্ন দেখে, তারা হইতেছে দ্যাট কিসিমের পার্সন। তো তাদেরকে যখন আপনি এত বড় পর্যায়ে কিংবা একটা দলের মুখ্য আহ্বায়ক কিংবা সমন্বয়ক হিসেবে রাখবেন, তারা তখন ওটা মনে করবে মুই কি হলুম রে। এটা গত লাস্ট 17 বছরেও দেখছেন আপনি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভিতরে যারা অনুপ্রবেশকারী ছিল দ্যাট টাইমে, যারা আসলে নিজেদের আখেরি গোছানোর জন্যই করছে সবসময়, সেই জিনিসগুলো ওখানেও ছিল। আমি এরকম অনেক পার্সনদেরকে চিনি যারা হচ্ছে আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের প্রোগ্রামে আমি তাদেরকে দেখছি, যুবলীগের প্রোগ্রামে দেখছি, এখন হচ্ছে আপনার আমাদের এখানকার যে এমপি নমিনেশন চাচ্ছেন, তারপরে হচ্ছে আরো আশেপাশে যারা এমপি নমিনেশন চাচ্ছেন, তাদের সাথে তার একটা ভালো কানেকশন অনেক আগের থেকেই ছিল এবং আছে। তো এই যে জিনিসগুলো, তারা কিন্তু আসলে 5 আগস্টের পরে যে রূপটা পাল্টায় ফেললো, 5 আগস্টের পরে যে সিনারিগুলো করলো, নাটক অনেকভাবে অনেক কিছুতে করা যায়। এখন আমি আপনার সাথে রাজনীতির মাঠে খেলতে আসছি, আমি আপনাকে কিন্তু শো করবো আমার বেস্ট যেটা ভালো, কিংবা আমার কাছে যেটা মনে হবে যে আমি এরকম করে আসলে যে জনগণের লাভ হবে, সেটা আমি করব। কিন্তু আমাদের রাজনীতিবিদদের সমস্যা হচ্ছে যে এটা দেখাইলে মানুষ মনে করবে আমি ভালো, কিন্তু আমি আমার জিনিসটা গুছাই নিতে পারবো। এই যে টাইপের মেন্টালিটি, এই মেন্টালিটি নিয়ে আপনার রাজনীতি মাঠে আসলে হবে না। আরেকটু বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটু কথা বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছেন আপনার বাংলাদেশের জেম না বাংলাদেশের কি, সেটা যখন কথা বলে আসলে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের ওই ইউনিয়ন উপজেলা পরিষদের থেকে উঠা এসে ক্লাস 6 পাস করা কর্মীরা যখন কথা বলে, তখন কিন্তু আপনার উচিত
আপনার দলের যে মুখ্য মানুষটা আছে, যে লোকটা আছে, তার কিন্তু উচিত এই জিনিসগুলো ডিফেন্ড করা, এতে মানুষের ভালোবাসা আসবে আপনার প্রতি। আপনাদের একটা মিসকনসেপশন অনেক বাজেভাবে আছে, সেটা হচ্ছে জামাতকে কেউ সাপোর্ট করে না। খুব বাজে একটা মিসকনসেপশন আপনাদের, যে জামাতকে কেউ সাপোর্ট করে না। মাঝখানে আমার এক বড় ভাই বাবু ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমরা কি পেলাম আর কি পেতে যাচ্ছি, তুমি কি মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করতে পারবা? ভাইয়া এখন আমি একটা কথা বলি আপনাকে, আপনারা মানে আপনার যে কোশ্চেনটা ইন্ডিভিজুয়াল আমি করলাম না, জিনিসটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনা বিক্রি করে কিন্তু গত 17 বছর গেছে, তাও এমন একটা দল এই চেতনা বিক্রি করে গেছে যেই দলের ভিত্তি সব থেকে বেশি রাজাকার ছিল। এটা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি সেটা অস্বীকার করেন তাহলে আমার আসলে পরবর্তীতে কিছু বলার থাকবে না, টু বি ভেরি অনেস্ট। আই নো অ্যাবাউট ইউ, দ্যাটস ওয়াই আমি আপনাকে, আপনি আমার ভাই সেই জন্য আমি আপনাকে বললাম কথাটা। এখন সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি যখন মুক্তিযুদ্ধের কথা বলবেন, মুক্তিযুদ্ধের পাশাপাশি আপনার আরো কিছু জিনিসের ব্যাপার বুঝতে হবে এইখানে। মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের চেতনার সাথে কোন জিনিসটা যায় না, আপনি হইতেছেন গিয়ে, এখন সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, জামাতের সাথে কোন জিনিসটা হয়েছে। পরাগ, জামাতের নেতাদের বিচারের নামে এটা অবিচার হয়েছে, সেটাই আমি একটু বলতে চাইতেছি, সেটাই আমি বলবো। দোস্ত একটু শোন, আমাকে একটু দেখ। জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ বাবু ভাই আপনাকে বলতেছি যে আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি তো অবশ্যই 5 আগস্টে চান নাই যে আপনার শেখ হাসিনা চলে যাক। আপনাদের আপা কিংবা যারাই আওয়ামী লীগ করে, ইন্ডিভিজুয়াল আমি আপনাকে বলতেছি না, লাইক যারা আওয়ামী লীগ করে তারা তো অবশ্যই চায় নাই 5 তারিখে যে তাদের আপা শাড়ি উচকায় মনে করেন চলে যাবে, পলায় যাবে, রাইট? এটা তো হওয়ার কথা না। জামাতের ব্যাপারটা ছিল, কিন্তু জামাতের যেই ব্যাপারটা 1971 সালে ছিল আপনারা বলতেছেন, সেই ব্যাপারটা কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও বলে গেছেন। সেটা তার আগে, মুক্তিযুদ্ধের আগেও কিন্তু কিছু জিনিস ছিল, এবং মুক্তিযুদ্ধের পরে 1975 সালেও কিন্তু এই কথাটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমার হয়তোবা ইতিহাসের সালগুলো ভুল হতে পারে, আমি এক্সট্রিমলি সরি, বাট এই কথাগুলো কিন্তু উনি বলে গেছেন যে আমি রাউলপিন্ডির দাসত্ব ছাইরা দিল্লির দাসত্বতে আসবো না। আপনারা কি অস্বীকার করতে পারবেন আপনারা দিল্লিতে এই দাসত্ব করেন নাই? গত 17 বছরে দিল্লির দাসত্ব করেন নাই? মোদির মতো চাওয়ালার একটা দাসত্ব করেন নাই গত 6 বছর 7 বছর? ওটা বলতে পারবেন না। ওইটা যদি বলতে পারেন তাহলে আপনার মতো মুনাফেক, আপনাদের মতো যারা আওয়ামী লীগ করেন, আপনাদের যদি মুক্তি এই কথা বাইরে যে আমরা কোনো দাসত্ব করি না, বন্ধুত্ব করছি, কোনটা বন্ধুত্ব কোনটা দাসত্ব সেটাই বুঝেন না তাহলে আপনারা। আনফর্চুনেটলি রাজনীতির ওই দক্ষতা আপনাদের এখনো আসেইনি, তাহলে যদি আপনারা দাসত্ব আর বন্ধুত্ব জিনিসটা না বুঝেন। যাক, সেইটাতে গেলাম না, যেটা বলতেছিলাম সেটার এক্সাম্পলটা হচ্ছে এরকম, সাপোজ একটা মানুষ আওয়ামী লীগ করে, সে অবশ্যই কিন্তু 5 আগস্ট চায় নাই যে শেখ হাসিনা চলে যাক, শেখ হাসিনা পলায় যাক। এখন কি হয়েছে, সেই মানুষটা আওয়ামী লীগ সাপোর্ট করে, কিন্তু সে আবার এই যে গণহত্যা চলতেছে, এটা চলতেছে, সেটা চলতেছে, সেই জিনিসগুলাও মনে করেন সাপোর্ট করে না, কিন্তু সে তার ভয়ে কিংবা যে কোনো কিছুতে সে হইতেছে চুপচাপ। আমার এরকম লোক আছে, আমি নিচে আমার এলাকাতে বলেন, ডাইনাবামে বলেন, অনেক জায়গায় আছে এরকম ইন্ডিভিজুয়াল, যদি বলেন আমি দেখাও দিতে পারবো, যে যারা মন থেকে আওয়ামী লীগ করতো, মন থেকে প্রায় ফ্যামিলিগতভাবে অনেক বছর ধরেই তারা আওয়ামী লীগের সাথে জড়িত, কিন্তু জুলাই আগস্টের এই সময়টাতে যখন তারা দেখছে যে স্টুডেন্টদের, তারা আসলে বলতে পারতেছিল না কিছু, বাট তারা কিন্তু কোনোভাবে ওই জায়গায় অংশগ্রহণ করে নাই। এইসব এই যে গণহত্যাটা হয়েছে জুলাই এবং আগস্টের 4 তারিখ 5 তারিখ পর্যন্ত, সেই জিনিসগুলোতে তারা কখনোই সাপোর্ট করে নাই, কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ করতো। জামাতের সাথে যে ব্যাপারটা হয়েছে, জামাত যদি সম্পূর্ণ দলটা রাজাকার হয়, তাহলে রাজাকারের লিস্টের ভিতরে আমার যেটা আমি সবচেয়ে বেশি ধরছি 80 জন, আমি যতটুকু আমার মনে পড়ে সর্বোচ্চ 80 জন, আমি 500 জন ধরছি। আমি ধরছি জামাতের রাজাকার 500 জন, আলবদরের ছিল 500 জন। সম্পূর্ণ একটা দলের ভিতর থেকে আপনি 500 জন মানুষ থেকে যুদ্ধ অপরাধী বললেন, ঠিক আছে, যুদ্ধ অপরাধী বললেন, সবই ঠিক আছে। তাহলে আপনার নিজের দলের ভিতরে তোমার 8,000 মানুষ ছিল রাজাকার, একবার লিস্টের, আপনার লিস্ট করা রাজাকারের লিস্টের ভিতরে তারা ছিল রাজাকার। বিএনপি এখন যেটা বলতেছে তাদের 1000 প্লাস হতেছে লিস্টেড রাজাকার ছিল, কিন্তু ওভারঅল গিয়ে সবচেয়ে কম যে জায়গায় আপনি লিস্ট করছেন রাজাকার, তারা পুরো দলকেই রাজাকার বানায় ফেলেছেন। কেন? মিডিয়ার ট্রায়াল। আমাদের দেশের মিডিয়া গালি আসে, এখন তো আসলে গালি দেওয়ার ব্যাপারটা দেই না, বিপ 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 পিপ পিপ পিপ। আমাদের দেশের মিডিয়া হচ্ছে 5 আগস্টের আগের দিন পর্যন্ত কাদেরকে চাটছে সেটা আপনারা সবাই জানেন, ভালো মতো জানেন। 5 আগস্টের আগের দিন পর্যন্ত কাদেরকে তারা চাটছে, কাদের প্রতি তাদের একটা
আসলে কি ছিল, কোন কোন চ্যানেল কি কি করছে, সেই চ্যানেলগুলো এখনো চলতেছে, তাদের মোড়ক, নতুন মোড়ক আসছে এই, তারা এখন আপনার আমার এই করবে। কয়টা চ্যানেলকে দেখেন, কয়টা চ্যানেলকে এখন আপনারা দেখেন যে চ্যানেলগুলো হচ্ছে আপনাদের প্রপারলি হইতেছে গিয়ে দেয়। ডক্টর মোদী ইউনুসকে তো তার অনেক চ্যানেল আছে এরকম, আমি নাম ধরে ধরে বলতে পারবো, যারা এখন ডক্টর মোদী ইউনুসকে তেল দিতেছে। ডক্টর মোদী ইউনুসকে তেল দেওয়া লাভ নেই। এইসব চ্যানেলগুলার যদি কেউ থাকে, ডক্টর মোদী ইউনুসকে তেল দেওয়া লাভ নেই। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি করছেন এটা সেটা, আমি আপনাদের কাছে একটা রিভিল করি জিনিস শুনেন। আমি আমার লাইফ স্টাইলে কিছু জিনিস, আমি 2009 সাল থেকে রাজনীতির মাঠে। আমার জীবনের সর্বপ্রথম রাজনীতি শুরু হতেছে ছাত্র শিবির থেকে, রাজনীতির হাতে খড়ি বলতে পারেন ছাত্র শিবির থেকে, পরবর্তীতে ছাত্র দল এবং পরবর্তীতে ছাত্র লীগেরও কিছু টাইমে আমি মনে করেন তাদের সাথে ছিলাম। আমি দেখছি, আমি এক্সপ্লোর করছি, এক্সপ্লোর করে আমি যেটা বুঝতে পারছি, এক্সপ্লোর করে যেটা আমি ওটা আমার ভিতরে রাখলাম, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলে আসলে আপনাদের ওটা আসবে না, কারণ আপনারা বায়াসড, ম্যাক্সিমাম পার্সন বায়াসড। যা যে আওয়ামী লীগ করতো সেও বায়াসড, যে আওয়ামী লীগ করতো না সেও মনে করেন তার নিজস্ব দলে বায়াসড। কিন্তু একটা জায়গায় আমি দেখছি ছাত্র শিবির কখনো আপনাদেরকে বায়াসড হওয়া শিখায়নি। ছাত্র শিবির হচ্ছে সবসময় শিখেছে নেতৃত্ব গুণাবলী, এবং আপনার ভিতরে কি নেতৃত্ব গুণাবলী আছে সেই জিনিসগুলো বাইর করে আনার। আপনাদেরকে আজকে আরেকটা জিনিস বলি, 2019 সাল থেকে আমি হচ্ছে এই বাংলাদেশের মানুষের পক্ষে, কিংবা আমার বন্ধু বান্ধবের ভাষ্যমতে যেটা হচ্ছে আমি পাগল হয়ে গেছি, উল্টাপাল্টা কথা বলি, সরকারের বিরুদ্ধে কথা বলি। আমি কখনো সরকারের, যখন যে সরকার ছিল তাদের বিরুদ্ধে, যখন আমার যাকে পছন্দ হয় নাই আমি তার বিরুদ্ধে কথা বলছি, এবং সেটা আজীবন বলবো, যতদিন বেঁচে আছি ততদিন বলবো। 7 বার লাইফ থ্রেট খেয়েছি ভাইয়া, 7 বার, 7 বার আমি সিয়াম, আমার মতো একটা চুনোপুটি মানুষ লাইফ থ্রেট খেয়েছে 7 বার। বুঝেন, সিচুয়েশনগুলো পার করে আসছি। বাট আমরা কখনো কোনো ধরনের কোনো ক্রেডিটও চাই না, আমি পার্সোনালি কখনো কোনো ধরনের কোনো ক্রেডিটও চাই না, কোনো কিছু না। আমাকে শুই না, আমার নিজের 5 থেকে 6 জন যারাই আছে তারা কিছু জায়গার থেকে ফিরে আসছে, সেটাই আমার কাছে হতেছে আমার পার্সোনাল পাওয়া। এতটুকুই আমি আপনাদেরকে অতটুকুই বলতে পারি। যেটা আমি বলতেছিলাম ওই দিক থেকে বারবার সরে আসতেছি, সরি। সেটা হচ্ছে জামাতের সব থেকে বড় প্রবলেমটা ছিল জামাত মানবতা বিরোধী কাজ করছিল। সেটা হচ্ছে আপনার কখনো তারা 1971 সালে 25শে মার্চের যে ব্যাপারটা, ওই ব্যাপারটাতে তারা কখনোই কোনোভাবেই এই জিনিসগুলো সাপোর্ট করে নাই। যে তাদের সাপোর্ট ছিল পাকিস্তান, এটা ট্রু, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাদের তাদের সাপোর্ট ছিল পাকিস্তান। কেন সাপোর্ট ছিল সেটারও একটা রিজন আছে। অখণ্ড পাকিস্তানের যে ব্যাপারটা ছিল, আপনারা যদি ইতিহাস ঘাটিতে যান, ইন্ডিয়া কি লেভেলের রাষ্ট্র সেটা আপনারা এত বছর পরে আইসা, 47-এর পরে আজকে এই পর্যন্ত এসা বুঝতেছেন। ইন্ডিয়া আপনাকে আমাকে দখল করতে চেয়েছিল সিকিমের মতো করে। এটাকে আপনি যদি এখনো না বুঝেন তাহলে আপনি এখনো মায়ের গর্ভে আছেন। আমি এর থেকে বেশি কিছু বলবো না। জামাতের সব থেকে বড় প্রবলেম ছিল, জামাত মানবতা বিরোধী কাজটা তখনই করছিল 25শে মার্চের রাতে, যখন পাকিস্তান এরকম একটা বর্বরতা চালায়। তখন তারা কোনো ধরনের কোনো উক্তি কিংবা কোনো ধরনের কোনো ওই যে স্বজন হারানোর বেদনা যেরকম করছে আপনাদের আপা আওয়ামী লীগ করেন যারা, তাদেরকে বলতেছি সরি, লাইক তাদের মতো স্বজন হারানোর বেদনা এরকম আহাজারি কিংবা কোনো একটা বিবৃতি জামাত তখন দেয়নি। আচ্ছা, এখন যে আজকে যে ব্যক্তিটা আওয়ামী লীগ করতেছে, যে ব্যক্তিটা আজকে হইতেছে আওয়ামী লীগ করতেছে, সেই ব্যক্তিটা যখন হচ্ছে আপনার এই যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান, তার কোনো ধরনের কোনো কিছুই ছিল না, কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিসই ছিল না। সেই পার্সনটারে যদি আপনি বলেন আজকের থেকে 10 বছর পরে গিয়ে যে তোমরা চুপ ছিলা, তোমরাও তো তাহলে 2024-এর রাজাকার, তাহলে তখন কি হবে? তখন জিনিসগুলো কোথায় যাবে? রাজাকার শব্দটার মানে বুঝেন? রাজাকার শব্দটার জন্য পুরা 17 বছরের একটা সাম্রাজ্য, এক ফ্যাসিস্ট হাসিনার সাম্রাজ্য পড়ে গেছে একটা শব্দ থেকে শুরু হয়ে। আপনাদের মাথায় যদি অতটুকু সেন্স এখনো কাজ না করে, তাহলে আর এদিক থেকে আসলে ভাঙায়া বলার মতো ওই জিনিসটা নাই প্রথমত। আর এই জায়গায় কিছু জিনিস আছে, যেমন ডিরেক্টলি বলি, তখন ওই আমলে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, ডিরেক্টলি বলছি শেখ হাসিনার পছন্দ না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। বিএনপির যদি ডাইরেক্টলি বলেন, বিএনপি সালাউদ্দিন আহমেদ কে এই লোক? সে এখন পর্যন্ত দলীয় সিনিয়রদের সামনে কিংবা যে কোনো কিছুতে যেভাবে করে উদ্ধতপূর্ণভাবে কথা বলে, তারেক রহমানের কি কোনো ভূমিকা নাই? তারেক রহমানের ভূমিকা কি শুধুমাত্র হইতেছে ডিসেম্বরে নির্বাচন লাগবে এতটুকুতেই? কিসের ভয়? ভয়টা কিসের?
ডিসেম্বরের ভিতরে নির্বাচন লাগবে, এই ভয়টা কিসে? গত বছর ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচনটা হইতো, বিএনপির একটা অসম একটা চান্সেস ছিল। বাট এই বছর ডিসেম্বরের ভিতরে নির্বাচন হইলেও বিএনপির ওই অসম চান্সেস নাই, চুরিচামারি করতে হবে আবার। আপনারা নিজেরা খাবলাখাবলি করতেছেন, যেসব দলগুলা গুছানো তারা কিন্তু সাইলেন্টলি গুছাইতেছে। এতটুকু যদি এখনো না বুঝেন, আমার নিজেরই অনেক ভাই ব্রাদার আছে যারা এত বছর নির্যাতিত ছিল। আমি বলবো না কখনো বিএনপি কিংবা এরকম নির্যাতিত ছিল না, কিন্তু বিএনপি যে এরকম করে হচ্ছে আপনার ক্লেম করে, তারা যে এরকম করে তারা ভাবে কিংবা বলে যে এটা এরকম না, সেটা আমরা করছি, এটা করছি, সেটা করছি। বিএনপির যে নেতা শ্রাবণ ভাই, তারপর হচ্ছে রাকিব যিনি আছেন ছাত্র দলের, জিনিসগুলা কিন্তু একই রকম হচ্ছে, একই রকম জিনিস হচ্ছে। ছাত্রলীগের নেতারা থাকতে হইতেছে ম্যাক্সিমাম বিবাহিত, কিন্তু তাদের দলীয় বাইলসের ভিতরে এই জিনিসগুলো বলা আছে যে সেরকম হলে তারা সেটাতে থাকতে পারবে না। কিংবা এই পার্সনগুলা যে এত বছর ধরে যারা হইতেছে বের হইতে পারে নাই, আমি আপনার 2024 হয়তো বা 24 না, সরি 23 একটা কথা বলছিলাম, বিএনপি হইতেছে এমন একটা দলে পরিণত হয়েছে, পোলাপান যখন সবকিছু শেষ করে আইসা একটা ফাইনালের দিকে যাবে, বিএনপি হইতেছে তখন পর্যন্ত ছিল বিড়াল, ডাইরেক্ট বিড়াল ছিল, বিড়াল ডাইরেক্টলি করলাম আজকে। তখন পর্যন্ত কেন 2024 আগস্ট পর্যন্ত বিএনপি ছিল বিড়াল। কেরা কি করবেন? একটা প্রমাণই না দিয়ে, প্রমাণ আমার কাছে আছে অনেকগুলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিড়ালের মতো ব্যবহার করছে, রাস্তায় বাইরে নেই, কুতকুত খেলছে, কাবাডি খেলছে, এগুলার অনেক ভিডিও আছে, ঘাটান, সোশ্যাল মিডিয়া ঘাটান, পাবেন। এখন আপনারা ক্ষমতায় এখনো আসেন নাই, প্রথমত, হ্যাঁ ক্ষমতায় আসেন নাই, কিন্তু ইন্টারনালি অনেক কিছুই আসলে প্রশাসনিক বলেন, অনেক কিছুতেই সেগুলো আপনারাও ভালো করে জানেন, অনেক কিছু চেঞ্জেস, হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে অনেক কিছুতেই অনেক চেঞ্জেস আসছে। এখন এই কথাগুলো আপনাকে কেউ বলবে না, এই কথাগুলো আপনাকে কেউ বলতে আসবে না, এই কথাগুলো আপনাকে কেউ কখনো বলবে না, কারণ এখানে দলীয়করণের হিসাবে এসে পড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দলীয়করণের হিসাবে এখানে আসে নাই। এই যে আসিফ নজরুল কিন্তু ভালো কিছু করে নাই, তার ভিতরে পার্সিয়ালিটি আছে। জাস্ট বিকজ অফ আসিফ নজরুল, মেহের আফরোজ শাওনের মতো একজন কালপ্রিট, সে হইতেছে গিয়ে জেলে নাই, এখন জেলের বাইরে। কেন? কেন? অনেক ব্যাপার আছে, এগুলা আপনাদেরকে বললেও আপনারা বুঝবেন না, আপনারা উল্টা বুঝবেন। সেজন্য আসলে অনেক কিছু জানলেও কিংবা ইন্টারনাল অনেক ব্যাপার আপনাদের সামনে, জনগণের সামনে মানুষজন আনতে চায় না, কিংবা নেতারাও আনতে চায় না। আপনারা সেই স্কোপটা দেন না নেতাদের। আমি নেতা হওয়ার জন্য আসিনি, কথাগুলো বলার একটা মাত্র কারণ, অনেক কিছু দেখতেছি। যে লোকটা ভালো করবে তাকে আমরা ভালো বলবো, যে লোকটা খারাপ করবে তাকে আমরা খারাপ বলবো। জামাত ইসলামের সব থেকে বড় প্রবলেম ছিল কিংবা সব থেকে বড় পাপ ছিল, তারা হইতেছে 25 আগস্টের ওইটার উপরে বেস করে কোনো কিছু বিবৃতি দেয় না, কিংবা তাদেরকে সমর্থন, কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন, কিংবা অবিভক্ত পাকিস্তান তারা চায় না, এইসব ব্যাপারগুলা ও ওভারঅল সব কিছু। কিন্তু আপনি দেখেন, গোলাম আজম বলেন, মতিউর রহমান নিজামী বলেন, এই লোকগুলার কিন্তু এরকমও রেকর্ড আছে, যারা ওনাদের সাথে কাজ করছে, যারা ওনাদের সাথে, ওনারা যখন হচ্ছেন আপনার বাংলাদেশের মন্ত্রী লেভেলের পার্সন ছিল, ওই সময় সচিব কিংবা আমলা যারা ওনাদের সাথে কাজ করছে, তারাও আজকে এইসব বলতে বাধ্য, তারা কখনো দুর্নীতির ডানাবামেও ছিল না। আপনার আজকে একটা প্রোগ্রাম হইলে সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে আপনি আপনার 5 লাখ 10 লাখ মানুষের প্রোগ্রাম করেন, তারা এই কাজগুলো কখনোই করেনি। একটা প্রমাণ বের করে দেখায়েন যদি কেউ পসিবল পারেন, ঠিক আছে? কেউ যদি পারেন ওটা দেখেন। এখন সব থেকে বড় যেই ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনাদের জায়গা উঠতে হবে, সচেতন আপনাদের হইতে হবে। 2009 সাল, 8 সাল, 9 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের এগেনস্টে কিন্তু আমরা সবাই ছিলাম দলীয়গতভাবে, এবং কেননা তারা একটা সামরিক আইন দিয়ে আমাদেরকে খুব বাজেভাবে হইতেছে কিছু জিনিস ডিফেন্ড করছে। এখন কিন্তু 2008-9 সাল না, 2025 সাল চলতেছে। আপনারা একটা উল্টাপাল্টা কিছু করবেন, যে কোনো একটা কিছু করবেন, আমরা সবাই নামবো ইউনূসের পক্ষে। ইউনূস দেশ বিক্রি করে ফেলাইতেছে, ইউনূস কি করে ফেলাইতেছে, ইউনূস যদি দেশ বিক্রিও করে ফেলায়, আমরা শান্তিতে আছি অনেকাংশে, অনেক কিছুতে। এই যে কথা বলতে পারেন এখন অনেক, এই যে আওয়ামী লীগের পেজে, ওইসব পেজে ঢুইকা ওইসব পেজে গিয়ে গালি দিতে পারেন, পারতেন না। বিএনপির মিডিয়া সেলের পেজে, তারপরে বিএনপির ইসের ভিতরে ঢুইকা, বিভিন্ন পেজে ঢুইকা গালি দিতে পারেন, পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে এটা পারবেন না। বাংলাদেশে যেসব জিনিসগুলো হচ্ছে, আপনাদের কি মনে হয় দলীয়করণ হইলে কোনোভাবে এই জিনিসগুলো হইতো কিংবা হবে? হবে না, সব সিন্ডিকেটে চলে যাবে। খাবে হইতেছে 2 জন।
এই জিনিসগুলা সবাই বুঝে, সবাই জানে, কিন্তু আসলে দিন শেষে মানার সময় আমরা অনেক কিছু মানতে পারি না। সমস্যাটা এইটাই। যখন যখন আমার দেশের একটা মন্ত্রী মোমেন মোমেন চোরা চোরা মোমেন যখন বলছিল যে ইন্ডিয়ার উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ইন্ডিয়ার উন্নয়ন, তখন আপনারা এরকম ভাবে এটা করেন নাই। এই যে আন্দোলনের পর আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন, ওইদিন দেখলাম একটা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ওদের টেস্ট পরীক্ষায় ফেল করছে। টেস্ট পরীক্ষায় ফেল করছে, ওটার জন্য ওদের স্কুল হচ্ছে মহাসড়ক থেকে 2 কিলোমিটার ভিতরে, ওরা মহাসড়ক অবরোধ করছে। এই যে একটা কালচার, এই কালচারটা আপনারা শিখাইতেছেন কাদেরকে? আমার প্রশ্নটা সেখানে, আপনারা এই কালচারগুলো শিখাইতেছেন কাদেরকে? এইসব বাচ্চাগুলারে শিখাইতেছেন, যে বাচ্চাগুলো বাংলাদেশের ভবিষ্যৎ। এই কালচারের উপরে বেস করে যদি আসলে ভবিষ্যতে যাইতে চান, 2 দিন হয় না, একদিন যায় না, এই আন্দোলন ওই আন্দোলন, এই আন্দোলন ওই আন্দোলন। আপনার বাক স্বাধীনতা দিছে বইলেই যে আপনি যা মন চায় তা করবেন, সেরকম কোথাও নাই। আর আমার একটা সব থেকে বড় বিষয় হচ্ছে, যেই সব বামপন্থী কিংবা এই যে শাহবাগী মেয়েগুলা, ওদেরকে আসলে মেয়ে বলতে আমার রুচিতে বাধে। মেয়ে জাতির আসলে কলঙ্ক হবে যদি ওদেরকে মেয়ে বলি। যাক, তারাও মেয়ে। এখন এই সব মেয়েগুলা কিংবা এইসব ছেলেগুলা যারা শাহবাগী, যারা হইতেছে ট্রান্স করে, ট্রান্সজেন্ডারের যে ব্যাপারটা, সেটা তো আমার দেশে ইলিগেল। আমার কনস্টিটিউশন অনুযায়ী টোটালি ইলিগেল একটা ব্যাপার। এই জিনিসগুলারে হইতেছে তারা ওপেন আপ চাইতেছে। আপনি এখন পর্যন্ত তাদের উপরে কেন হইতেছে গিয়া কোনোভাবে জলকামান মারেন, জলকামানি মারেন, ওদেরকে কিছু একটা মারেন, মারা তো উচিত। কিছু জিনিস আছে। বিএনপির এরকম অনেক বড় বড় নেতা আছেন যারা কিন্তু হইতেছে গিয়া একটা সার্টেন টাইম পরে হয়তোবা একটু চুপ হয় কিংবা কিছু কথাবার্তার ব্যাপার থাকে। তানজিম, ও বন্ধু, তুই কি চাস ক? আমি যেটা চাই সেটা হচ্ছে একটাই মেইন জিনিস, সেটা হচ্ছে যে ভাইয়া, আমরা যেরকম একটা প্রপার গত 17 বছরে আমরা দিনের পর দিন শুনছি অমুক জায়গায় এটা হয়েছে, তমুক জায়গায় এটা হয়েছে, ওই জায়গায় এরকম আগুন লেগে গেছে, ওই জায়গায় হইতেছে কি মানুষ মার্ডার হয়েছে, ওই জায়গায় এটা হয়েছে, এই জায়গায় রেপ হয়েছে, ওই জায়গায় গুম হয়েছে, খুন হয়েছে। গত 9 মাসে প্রতিটা দিন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে একটা করে সুখবর দিছে, যেটা আমাদের জাতির জন্য সুখবর ছিল। একটার পর একটা, একটা দেয়নি শুধু, একটার পর একটা দিছে। সো আপনাদের সেই জিনিসগুলোও চিন্তা করা উচিত। এবং আমি চাই এই লোকটাকে, উনি তো বলছে আগের বছর জুনের 30 তারিখের পরে একদিনও উনি থাকবে না, বাট এই লোকটারা জাতীয় সরকার করে এই লোকটারে অ্যাটলিস্ট যতদিন উনি বেঁচে আছে অ্যাটলিস্ট 5টা বছর রাখলে দেশে মিনিমাম যেই জিডিপিটা হচ্ছে, এই জিডিপিটা 500 বিলিয়ন পর্যন্ত চলে যাওয়ার চান্সেস আছে। এটা আপনার, আমি মন গড়া কথা বলতেছি না। 5টা বছর এই লোকটারে সুযোগ দিলে বাংলাদেশের জিডিপি 500 বিলিয়ন যাওয়া পর্যন্ত চান্স আছে। যেখানে ওয়ার্ল্ডের টপ মোস্ট যেগুলো আছে ওইগুলো হচ্ছে 50 ট্রিলিয়ন ইউএসএ। ট্রিলিয়ন যদি আপনার আমার মতো একটা ছোট দেশ যদি 500 বিলিয়ন করে ফেলে, সেই জিনিসটা কোন লেভেলে যাবে সেটা আপনাদের কোনো আইডিয়াই নেই। সরি টু সে, এই আইডিয়া করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতার কোনোটুকুই আপনাদের নাই, আমার নিজেরও নেই। কিন্তু আমি আসলে বলতে যেটা চাইতেছি সেটা হইতেছে আমাদের দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমাদের দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং গতকালকের থেকে দেখতেছি, আমিও যেহেতু একজন বিএনপি ঘরানার ছেলে, আমার ফ্যামিলিরও অনেক পার্সনকে দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে কি জানি রিমেম্বার ভোট ইন ডিসেম্বর, এই টাইপের একটাই অনেকেই দিচ্ছে আমার হিসেবে। ডিসেম্বরের পরে ভোট হইলে, ইভেনচুয়ালি ডিসেম্বরেও যদি ভোট হয় আপনাদের জিতার চান্সেস অনেক কম, সেটা আপনারা বুঝা গেছেন। কেন বুঝছেন বলেন তো? সেটাও আপনারা জানেন ভালো মতো, যে আপনাদের চান্সেস কম কজ আপনাদের দলের ভিত্তি যে আগাছাগুলো আছে, যেই লেভেলের চান্দাবাজি, যেই লেভেলের এই ব্যাপারগুলো করতেছে, সেই জিনিসগুলা আপনাদের দলীয় ভাবমূর্তি কতভাবে নষ্ট করতেছে। কিন্তু আপনাদের সমস্যাটা কথা, আপনারা সেইগুলা ঠিক করতেছেন না প্রপার ওয়েতে। আপনারা যদি আপনার দেশের এই আগাছাগুলো, আপনার দলের এই আগাছাগুলারে ঠিক না করতে পারেন, দেশ চালাবেন কেমনি? দেশ চালাবেন কি এগরে দিয়ে? আরেকটা স্বৈরশাসক হবেন নিজেরা? আশা করি সেটা হবেন না। তারেক রহমানের মতো লোক, অবশ্যই উনি একজন ইন্টেলেকচুয়াল পার্সন, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বড় ছেলে, এরকম হবেন না আশা করি। কিন্তু আসলে ক্ষমতার ওই গতিটা এমন একটা জিনিস, আপনি যদি এই আগাছাগুলাকে এখনই নির্মূল না করেন,
সরি টু সে, আপনারা দিন শেষে ওরকমই হবেন এবং হাসিনার থেকে খুব বাজেভাবে পরিণতি আপনাদের হবে। এবং আপনি যদি সেই জিনিসটা এখনই দমাতে না পারেন তারেক স্যার, লাভ নেই, আসতেই পারবেন না, ক্ষমতায় আসতে পারবেন না। আপনাদেরকে নিয়ে যেই পরিমাণ প্রবলেম, 2000 আপনারা মুক্ত বাতাসে রাজনীতি করছেন 2004-5 সাল পর্যন্ত, ভুলে যান না ব্যাপারটা। বিএনপির যারা যারা আছো আমার এই জায়গায়, বিএনপি যারা যারা দেখতেছো, তাদেরকে জাস্ট একটা জিনিসই বলি যে আপনারা সর্বশেষ মুক্ত বাতাসে রাজনীতি করছেন 2004-5 সাল পর্যন্ত। 2004-5 সালের বাংলাদেশের এনভায়রনমেন্ট 2025 সালে বাংলাদেশের এনভায়রনমেন্ট সেম না। গত 17 বছর তো মাইরি গেছেন, গত 17 বছর কোথাও দাঁড়াইতে পারেননি, পা ভাঙ্গা দিছে। তাহলে আপনাদের গঠনতান্ত্রিক যে ব্যাপারগুলা কিংবা সাংগঠনিক যে শক্তিটা কতটা দুর্বল, কতটা দুর্বল, জাস্ট অতটুকু একটু চিন্তা করে দেখেন। আপনাদের এইসব ওই সাংগঠনিক যে ব্যাপারটা, ওই সাংগঠনিক ব্যাপারটা আপনাদের ভিতরে নাই। হয়তোবা ছিল একটা সময় ছিল, সেটা অস্বীকার করার কোনো অপশন নাই, কিন্তু এখন আপনাদের সেই সাংগঠনিক ব্যাপারটা নাই, কিংবা গত 17 বছরই ছিল না। 17 বছর থাকলে আপনাদেরকে আজকে একটা জিনিস রিভিল করি, এটা আমার সম্পূর্ণ আমার বিশ্বাস। 2013 সালের 5ই মে 6ই মে যখন হচ্ছে শাপলা চত্বরের ইনসিডেন্টটা হয় হেফাজতে ইসলামের সাথে, ওই দিনই পড়ে যেত শেখ হাসিনা। ওই দিনই সে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ওই দিনই পড়ে যায় যদি আপনারা সাপোর্ট করেন। কিন্তু আপনাদের রাজনৈতিক অনেক ভুল, রাজনৈতিক অনেক মানে ইনডিসিশনের জন্য আপনারা এতগুলা বছর সাফার করছেন, এতগুলা বছর সাফার করছেন। ছাত্র শিবির বলেন কিংবা জামাত ইসলামী বলেন, জামাত ইসলামকে তো 1 তারিখে নিষিদ্ধ করে, ছাত্র শিবির তো অনেক আগের থেকে নিষিদ্ধ ছিল। আপনারা তো নিষিদ্ধ ছিলেন না, ছাত্রদল যুবদল, আপনারা তো কোথাও নিষিদ্ধ ছিলেন না, ছিলেন? আপনারা আমার মনে হয় না কোথাও নিষিদ্ধ ছিলেন, আই ডোন্ট নো, এটাতে আমি যতটুকু জানি নিষিদ্ধ ছিলেন না কোথাও। বাট আলটিমেটলি ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইলো না যে একটা ছাত্র দল কিংবা একটা যুব দলের পোলাপাইন যেই পরিমাণ মনে করেন মাইর খাইছে, একটা শিবিরের ছেলে কেন ওই পরিমাণ মাইর খায় নাই কিংবা ওই পরিমাণ এটা করে নাই, তারা বাসায় থাকতে পারেনি, সেটা এটা সবকিছুই আছে, কিন্তু আপনাদেরকে ওইরকম ভাবে করার কারণটা কি? তো এই জিনিসগুলো আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন, আমি বলে দিলে এটার অ্যান্সার আপনারা পাবেন না। আপনাদের নিজেদের অ্যান্সারগুলো নিজেদের দেখতে হবে, নিজেদের বের করতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা। নূরে আলম পরাগ, ইউনুসের বাল্বটা সরি নাই, এটা স্বাভাবিক। এটা একজন লোক যার গ্রহণযোগ্যতা পুরো পৃথিবীর 197টা কান্ট্রিতে আছে, তারে টাচ করার ক্ষমতা থাকার কথা না কারো। ওই দিন একজন স্যারের নামটা ভুলে গেলাম, উনিও লয়ার, ওনার একটা উক্তি খুব ভালো লাগছে যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাদ দিয়ে অন্য একজনকে বসান, যারা হইতেছে যাদেরকে হচ্ছে আপনার প্রশাসন সচিব আমলারা হইতেছে চিপতে পারবে, দেশ আবার কিন্তু আগের মতো সুন্দরভাবে চলবে, আন্দোলন হবে না একটাও। কথা ট্রু, কথা আপনি তখন খাইতে পারবেন। এই যে সচিবালয়ের থেকে লোকজন বাইরে এলো, এর যে 4র্থ শ্রেণীর কর্মচারীটা আছে সচিবালয়ের ভিতরে, 4র্থ শ্রেণীর কর্মচারী যে চা নিয়ে আসে, ওর ব্যাংক অ্যাকাউন্টে গিয়া দেখেন মিনিমাম হইতেছে কোটি টাকার উপরে আছে, তাও 1-2 কোটি টাকা না, 5 থেকে 10 কোটি টাকার উপরে আছে। একটা চা দেয়, চাটা নেয় 4র্থ শ্রেণীর কর্মচারী, ওর ব্যাংক অ্যাকাউন্টে যদি কোটি টাকা থাকে, ওদেরকে অপসারণ দরকার নাই আমাদের। আপনার বাহিরে ওরা ভিতরে আন্দোলন শুরু করছে সচিবালয়ের, আমি বাইরে দাঁড়াবো যে ওদেরকে বরখাস্ত করতে হবে, ওদের সম্পদের বিবরণী লাগবে, সেই জিনিসটা করেন না। সেই সাহসটা কি এখনো নাই? এখনো আসতেছে না সেই সাহসটা? নাকি আবার আগের ভাউচার মানে চাইতেছেন, ভাল লাগতেছে না যে কেউ আমার কন্ট্রোল করতেছে না এখন পর্যন্ত, যে একজনের হাতে আমার কন্ট্রোলটা দেই, কাইন্ড অফ এরকম ব্যাপারটা। জানি না আপনাদের কি হবে ভবিষ্যৎ, জানি না। আমার ভিতরে খুব ফ্রাস্ট্রেশন ছিল কিছু জিনিসে, সেই জিনিসগুলোই বলার জন্য আসলে মেনলি আসা। বাংলাদেশের নাগরিক হিসেবে একজন সাধারণ মানুষের ন্যায্য অধিকার কতটুকু রক্ষা পাচ্ছে? বাংলাদেশের নাগরিক হিসেবে একজন সাধারণ মানুষের অধিকার রক্ষার যে ব্যাপারটা, সেই রক্ষাটা কিন্তু আমার দেশের প্রধান উপদেষ্টা আইসা করে দেওয়া যাবে না। সর্বপ্রথম এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এরা শেখ হাসিনা না। আমার ওই কাছে পা ভেঙালাইছে আমার বাড়ি, আমি আমার আপার কাছে বিচার দিব? নো, এটা শেখ হাসিনা না। আমার হইতেছে আমার জমি নিয়ে গেছে গা অমুকে, আমি এখন যাই আপার কাছে বিচার দিব? মুখ্য মানুষ একজন, মানে এর কাছে গেলে সবকিছু হইব, এর কাছে গেলে এটা হইব, ওনার কাছে গেলে এটা হইব না। অ্যাকচুয়াল একজন প্রাইম মিনিস্টার কিংবা একজন প্রাইম যে অ্যাডভাইজার আছেন, তার পাওয়ারটা কি সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে প্রপার ওয়েতে দেখাচ্ছে। তার পর্যন্ত এত কিছু যাওয়ার তো কথাই না। রাইটস
আমার রাইটস গত 17 বছর ছিলই না, যেখানে আমার গত 17 বছর রাইটস ছিলই না, সেখানে আমি সব থেকে বড় যে রাইটস, কথা বলার রাইটস, সেটা এখন পাইছি। তো যখন আমার একটা জিনিসের স্টার্টিং হবে, অটোমেটিক্যালি আমি একটার পর একটা আস্তে আস্তে পাইতে থাকবো। এই জিনিসগুলো যদি আসলে মানুষের জ্ঞান বুদ্ধিতে না আসে এখনো, আই ডোন্ট নো কি হবে ফিউচারে। বাংলাদেশের মানুষ খুবই, মানে কি বলবো, বোকা বললেও এটার মিল হবে না। বাংলাদেশের মানুষের ওই জ্ঞানটুকু খুব, জ্ঞানের পরিধি খুব সীমিত। শুধু বাংলাদেশের না, আমাদের সাউথ এশিয়ার যে ব্যাপারটা, সাউথ এশিয়ার মানুষের জ্ঞানের পরিধিটা সীমিত রেখে, মানে রাখার পিছনে সম্পূর্ণ অবদান ব্রিটিশদের। আপনাকে এর বিয়ন্ড থিঙ্ক করতে দিবে না। সো আমার কথা এত কিছু বলার একটাই রিজন, মানুষের সাথে মানুষের লাগবে। আপনারা কিন্তু 5ই আগস্টের আগেই এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, জাতীয় নাগরিক ঐক্য বলেন, এরা সবাই একসাথে ছিলেন। কি এমন হইল সেটার পরে আপনারা আলাদা আলাদা হয়ে গেলেন কেন? আপনাদের পার্সোনাল আইডিওলজি। এই পার্সোনাল আইডিওলজি যখন করতে যাবেন তখন সমস্যা। সেই কারণেই সব থেকে বড় একটা ব্যাপার, আপনার আমার সবার, একজন মুসলিমের পার্সোনাল আইডিওলজি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেটার জন্য যদি আমাকে কেউ বলে এখন যে তুমি এই কথাটা বললা, তুমি বাংলাদেশের কনস্টিটিউশন মানো না, তুমি হিজবুত তাহরির করো, এই করো সেই করো, যদি এই কথার জন্য বলে, আমি করি, আমি করি। কে কি করতে পারবেন কই? আমি অতটা ধর্মকর্ম করি না। রিসেন্ট হয়তো বা আল্লাহ যদি হেদায়েত দিতেছে, হয়তো বা আল্লাহ, জানি না, আল্লাহর হেদায়েত চাইতেছি, বাট এই যে কিছু জিনিস যখন দেখি তখন আসলে চুপ থাকতে পারি না। আল্লাহ তাআলা বলছে, যখন তুমি কোথাও অন্যায় দেখবা, থামানোর চেষ্টা করবা। তোমার যদি থামানোর ক্ষমতা না থাকে, মুখে বইলার চেষ্টা করবা। মুখে বইলার তোমার ক্ষমতা না থাকলে, তুমি ইশারায় ইঙ্গিতে জিনিসগুলা দিয়ে, চুপ থাকা যাবে না, চুপ থাকা যাবে না। সেই চুপটা কখনোই ছিলাম না, আলহামদুলিল্লাহ। নাগরিক হিসেবে আমার কি রাইটস, আমার কি অধিকার, সেই জিনিসগুলো আমার বুঝে নিতে হবে, সেটা আমার বুঝে নিতে হবে। এবং সেই জন্যই আপনাদেরকে বারবার সেই 2019 সাল থেকে বলার চেষ্টা করতেছি যে নিজেদের অধিকারগুলো নিজেরা বুঝা নেন। নিজেদের অধিকার নিজেরা বুঝে নেওয়া মানে কিন্তু আন্দোলন করা না। আন্দোলন আন্দোলন আন্দোলন, একটা মানুষকে আপনি কাজই করতে দিবেন না প্রপার ওয়েতে। আপনি আমারে আসছেন, আমি একটা কাজ করতেছি 10 মিনিটের কাজ, এই 10 মিনিটের কাজের ভিতরে 8 মিনিট আমি খালি আর দেখলাম আপনার বিভিন্ন 8জন মানুষ এসে আমার সামনে আন্দোলন করলো, 2 মিনিটে কিন্তু আমার 10 মিনিটের কাজটা হবে না। আর এর থেকেও বড় বিষয়, এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে বোঝা উচিত, কিংবা জানা উচিত, কিংবা আমার মতে, এটা আমার পয়েন্ট অফ ভিউ। রাস্তায় একের পর এক আন্দোলন হইতেছে, সবকিছু ঠিক আছে। আমার কোশ্চেনটা হচ্ছে, বিড়ালের গলায় ঘন্টা তো আছে, ঘন্টা বাজতেও আছে, বিড়ালের গলায় ঘন্টাটা পড়াইলো কে? এটা আগেও আমার প্রশ্ন ছিল, এখন আপনাদের কাছে আবার প্রশ্ন, বিড়ালের গলায় এই ঘন্টাটা পড়াইলো কে? এই জিনিসটা কি এখনো বের করার মতো ওই সৎ সাহসটা আপনাদের নাই? অনব, নেতা চেতবে না। আমি কোনো নেতা না রে ভাইয়া, আমি চেতিও নেই। আজকে খুব পোলাইট ওয়েতে কথা বলার ট্রাই করছি, কারণ আগের মতো আসলে বয়সও নাই, সময়ও নাই যে কারোকে গালাগালি করে কথা বলবো কিংবা কোনো কিছু করব। তারা গালাগালি করার মতো কাজ করছিল, তাদেরকে গালাগালি করছি। কিন্তু এখন যারা করতেছে, এরা গালাগালি না, মাইট দেওয়ার মতো কাজ করতেছে। তো ওদেরকে গালাগালি দিয়ে লাভ নেই আসলে। বাংলাদেশের রাইটস ছিল কখনো? বাংলাদেশে কখনোই রাইটস ছিল না। টু বি ভেরি অনেস্ট, 1971-এর পর থেকে 72 থেকে 2025 পর্যন্ত কখনোই রাইটস ছিল না। সো সেই জায়গা থেকে চিন্তা করলে এখন যে আমরা কথা বলতে পারতেছি অ্যাটলিস্ট ওপেন আপ মানে হয়ে, সেই জিনিসটাই অনেক কিছু। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি বাংলাদেশটা এটা রেখে যেতেছে, এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, এটা আমার উপরে, আপনাদের উপরে, সবার উপরে ডিপেন্ড করতেছে। সো সেইগুলো নিয়ে চিন্তা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার উপরে কারো যদি রাগ আসে কিংবা কোনো কথায় যদি কেউ হার্ট হয়ে থাকেন, আই এম নট সরি অ্যাবাউট ইট, সরি টু সে। ঠিক আছে, আপনাদের কাছে সরি বলার মতো কোনো অপশন কিংবা কোনো কিছুই আমার নাই, কারণ আমি আমার কোনো কথায় সরি ফিল করি না। আমি যা বলি রাইট বলি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।